হাসপাতালে কিট সংকট, হচ্ছে না পরীক্ষা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে জানার উপায় নেই করোনার সংক্রমণের হার। স্বাস্থ্যবিধি মেনে চলতে কড়া সতর্কতা। খুলনা বিভাগে বাড়ছে দরিদ্রতা। 18টি উপজেলায় হার 21 থেকে 28%। বাজেটে আঞ্চলিক বৈষম্যকে দুষছেন বিশেষজ্ঞ। কৃষিভিত্তিক শিল্পায়নের তাগিদ। এবং এক ভবনে 2 আদালতের কার্যক্রম। এজলাস সংকটে বাগেরহাটে ভাগাভাগি করে চলছে বিচার কাজ। ভোগান্তিতে বিচার প্রার্থী ও আইনজীবীরা, দ্রুত সমাধানের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলোতে নেই করোনা ভাইরাস পরীক্ষার পর্যাপ্ত কিট, যার কারণে মিলছে না সংক্রমণের তথ্য। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। হঠাৎই দেশব্যাপী যে করোনা চোখ রাঙানি, সেই চোখ রাঙানির কারণেই কিন্তু আমরা দেখেছি খুলনা যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন হাসপাতালে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে পর্যাপ্ত যে কিট তার কিন্তু সংকটও দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে কিন্তু আমরা দেখতে পেরেছি এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 40টি আইসোলেশন বেড সেটি কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি যে 10টি আইসিইউ বেডের কিন্তু কথা বলা হয়েছে। পাশাপাশি যে র্যাপিড অ্যান্টিজেন যে কিটটি রয়েছে, সেই কিটটি মাত্র 60 থেকে 70টি কিট রয়েছে, যা কিন্তু একেবারেই অপর্যাপ্ত। এবং হাসপাতালে যিনি ফোকাল পার্সন রয়েছে করোনা ইউনিটের একজন ফোকাল পার্সন নির্ধারণ করা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু মন্ত্রণালয়ে 10 থেকে 20 হাজারের মতো কিটের যে চাহিদা সেটি কথা বলা হয়েছে। তবে স্বস্তির বিষয় বলা যায় যে খুলনা সদর হাসপাতালে কিন্তু আমরা যোগাযোগ করেছি, সেখানে 400টির মতো কিট রয়েছে, যেই কিটগুলোর মেয়াদ কিন্তু অক্টোবর পর্যন্ত রয়েছে। সব মিলে যে বলা যায় যে যেহেতু 2023 সালে এবং 24 সালে করোনার তেমন কোনো পরীক্ষা হয়নি বললেই চলে। 24 সালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো পরীক্ষা হয়নি, যার কারণে যে কিটগুলো ছিল অধিকাংশ জায়গায় কিন্তু কিটের যে মেয়াদ সেটি কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে। এবং যদি বলা যায় আজকে সকালেই কিন্তু খুলনা যে সদর হাসপাতাল, সেখানে একজন শিশুকেই কিন্তু সেই সন্দেহভাজনভাবে এই টেস্টটি করানো হচ্ছে এবং তার কিন্তু নেগেটিভ এসেছে। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত কোনো করোনা যে টেস্ট এখন কোনো করানো হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন তারা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছেন। এবং আপনাদের যদি বলি যে আরটির যে পিসিআর মেশিনটি রয়েছে, সেই পিসিআর মেশিনটি যান্ত্রিক ত্রুটি রয়েছে, যার ফলে কিন্তু এখন যদি কোনো রোগী আসে পিসিআর টেস্টটি করানো সম্ভব নয়। কোনো হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে যে পিসিআর মেশিনটি সেটি কিন্তু ঠিক করাতে পারবেন বলে আশাবাদী। এবং আপনাদের একটু জানিয়ে রাখি 2020 সালের যে 23 মার্চ তখন থেকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই যে করোনার যে পরীক্ষা এবং চিকিৎসা সেটি কিন্তু শুরু হয়। প্রায় 13,000 রোগী এখানে কিন্তু চিকিৎসা নিয়েছেন এবং 1098 জন রোগী, প্রায় 1000 জন যে রোগী তারা কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এবং যদি যেটা বলা যায় হাসপাতালের আমরা এই মুহূর্তে যে করোনা ইউনিট সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে, এর ভেতরে কিন্তু বেশ কয়েকটি বেড প্রস্তুত রাখা হয়েছে। যদি কোনো রোগী সাসপেক্ট হয় তখন কিন্তু তাকে যে চিকিৎসার যে ব্যবস্থা সেগুলো নেওয়া হয়েছে। এছাড়া আমরা কথা বলেছি খুলনা সিভিল সার্জনের সঙ্গে, তারা যেটি বলছেন তাদের কাছে কিন্তু পর্যাপ্ত কোনো প্রকার কিট নেই এবং বিভাগীয় স্বাস্থ্য দপ্তর বলছে যে বিভাগেও কিন্তু পর্যাপ্ত কিট নেই এবং তারা কিন্তু কিট ম্যানেজের যে ব্যবস্থা বা মন্ত্রণালয়ে কিন্তু তারা চাহিদাপত্র চেয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে করোনার প্রস্তুতি, সেই প্রস্তুতির সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। খুলনা বিভাগের বিভিন্ন উপজেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে দারিদ্র্যের হার। সম্প্রতি পরিসংখ্যান ব্যুরোর তথ্যে জানা যায় বিভাগের 18টি উপজেলায় দারিদ্রতার হার 21 থেকে 28%, যা উচ্চ দারিদ্র্য হিসেবে চিহ্নিত। উপকূলীয় এলাকায় বরাদ্দের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য এর কারণ হিসেবে উঠে এসেছে গবেষণায়। এ অবস্থায় কৃষিভিত্তিক শিল্পায়নে জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন।
পাশের ক্ষেত থেকে কচু শাক উঠিয়ে খুলনার বটিয়াঘাটার কচুবুনিয়া গ্রামের উষা দাস পরিবারের দুপুরের খাবার তৈরি করছিলেন। সঙ্গে থাকবে ডাল। সপ্তাহে অন্তত 3 দিন এমনিভাবেই চলতে হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষিকাজে সহযোগিতা করে কখনো 300 টাকা আয় করেন, আবার কখনো সেটাও জোটে না। মাছ মাংস আমরা খাতে চাই, খাতে ফরানো চালে ছেলে মেয়েকেও খাতে পারি না। দারিদ্রতার এমন গল্প এ অঞ্চলের বহু পরিবারে। সম্প্রতি পরিসংখ্যান ব্যুরো, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব ব্যাংকের যৌথ গবেষণায় উঠে এসেছে বিভাগের 18টি উপজেলায় দারিদ্রতার হার 21 থেকে 28%, যা উচ্চ দারিদ্র্য হিসেবে চিহ্নিত। এছাড়া যশোরের কেশবপুর উপজেলার হার 33%, যা বিভাগের সর্বোচ্চ দারিদ্র্য সীমা। এই প্রপার্টি ম্যাপটা করার ক্ষেত্রে স্মল এরিয়া এস্টিমেশন টেকনিক ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের সমগ্র বাংলাদেশ ডিভিশন, জেলা, উপজেলা লেভেল পর্যন্ত আমাদের দারিদ্র্যের যে অবস্থা এটা দেখানো হয়েছে। সামর্থ্য না থাকায় অনেক পরিবারেই মাসে একদিনও গ্রহণ করতে পারেন না সুষম খাবার। প্রতিনিয়ত নদী ভাঙন, ঝড়, জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করতে হয় তাদের। এতে আমাদের তো চাল ডাল কিনে যে মাছ কিনে খাবো সে সঙ্গতি আমাদের থাকে না। 3 থেকে 400 থেকে 500 টাকার বেশি ইনকাম করতে পারে না। দারিদ্র্যপ্রবণ উপজেলা চিহ্নিত করে কৃষিভিত্তিক শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি জরুরি। তো এটা দূরীকরণের জন্য আসলে সরকারের পক্ষ থেকে ওই রকম আমরা কোনো পদক্ষেপ দেখি না। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে জাতীয় পর্যায়ে দারিদ্রতার হার 19.2%, আর খুলনা বিভাগে এ হার 17.1%। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনার নিরালা এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর আশিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, দর্শক, আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম খুলনা বিভাগের 18টি উপজেলার মানুষের বসবাস দারিদ্র্য সীমার নিচে, যেটি 21 থেকে 28%-এর বেশি। এত মানুষ এই অঞ্চলে কেন দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, এটি নিয়ে আসলে করণীয় কি, সেসব নিয়ে আমরা আলোচনা করব খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ নগর পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর আশিকুর রহমানের সঙ্গে। স্যার, শুরুতে আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে প্রতিবেদন দেখছিলাম যে খুলনা বিভাগের 18টি উপজেলার মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আপনাদের কাছে আসলে কি তথ্যগুলো একই রকম আছে কিনা? আমাদের কাছে তথ্যগুলো মোটামুটি একই রকম, কারণ আসলে এই যে সূচকগুলো তৈরি হয় এই সূচকগুলোতে আমরা বিভিন্ন রকমের ডাইমেনশন দেখি। কোনো ক্ষেত্রে শুধু আয় ভিত্তিক দেখি, কোনো ক্ষেত্রে আমরা ব্যয় ভিত্তিক দেখি, ইভেন এখন আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে খাদ্য নিরাপত্তার বিষয়গুলো উঠে আসছে। ফলে সামগ্রিকভাবে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে যখন কাজ করি তখন আমরা দেখি যে পরিসংখ্যানগুলোর যে রিফ্লেকশন তা আমাদের যে গবেষণালব্ধ ফল তার সাথে বেশ অংশেই মিলে যায়। এটি কি আসলে কোনো শঙ্কার কারণ কিনা, বা এটি কেন হচ্ছে? শঙ্কার কারণ বলতে যেটা, যে আমরা অনেক বছর ধরে দেখছি যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তারপর লোকাল বিভিন্ন এনজিও, ইভেন বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগ সবকিছুই রয়েছে, কিন্তু যে হারে আসলে এই যে ইন্ডেক্সগুলো কমে আসার কথা সেই হারে এটি কমছে না। ফলে এই জায়গাটি শঙ্কার, কিন্তু সম্ভাবনার জায়গাও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে মানুষ কিন্তু তার নিজস্ব স্বকর্মসংস্থান তৈরি করছে, মানুষ বিভিন্ন জলবায়ু সহিষ্ণু জীবিকা তারা নির্বাহ করছে, এবং পাশাপাশি মানুষের সামষ্টিক উদ্যোগেই এই ব্যক্তিগত উদ্যোগগুলো প্রস্ফুটিত হচ্ছে। ফলে যে হারে বিপর্যয় আসার কথা ছিল সেই হারে বিপর্যয় আসছে না। স্যার, যেটি বলছিলেন যে এই সব অঞ্চলের মানুষের যে 18টি উপজেলার কথা বলছি, সেসব জায়গায় আপনারা কি ধরনের সংকট দেখেন? আমরা যে সংকটগুলো দেখি, আজকের প্রথমে যে প্রতিবেদনটি এসেছে সেখানেও আমরা বলেছি যে মূল যে সংকট সেই সংকট হচ্ছে আমাদের এখানে কর্মসংস্থানের অভাব। দ্বিতীয় যে সংকট আমরা আগেও বলেছি, অবকাঠামোগত সমস্যা রয়েছে, আঞ্চলিকভাবে বৈষম্য রয়েছে, এবং পাশাপাশি যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন দুর্যোগ এবং জলবায়ু সংক্রান্ত সমস্যা। বিশেষ করে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেখবেন যে যে উপজেলাটিতে সবচেয়ে আমাদের হার বেশি এসেছে দরিদ্র মানুষের, সেখানে কিন্তু আমরা ভবদহের সমস্যা দেখছি অনেক দিন ধরে। পাশাপাশি সাতক্ষীরার যে উপজেলাগুলোর কথা এসেছে, শ্যামনগর সহ অন্যান্য, সেখানেও দেখবেন যে জলবায়ু সংক্রান্ত যে দুর্যোগগুলো, সেই দুর্যোগগুলো অনেক দিন ধরে আমাদের একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ফলে এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় দেখি যে এই চ্যালেঞ্জ মোকাবেলায় যে ধরনের বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং যে ধরনের সরকারি অর্থায়ন দরকার ছিল সেই সরকারি অর্থায়ন আসেনি। ফলে একটি বৈষম্য আসলে এই বিষয়টিকে আরো আসলে কি মনে করছেন এখন আসলে সরকারি পক্ষ থেকে বা অন্য জায়গা থেকে কি করণীয় আছে? আমরা যেটা মনে করি যে প্রথম যে বিষয়টা
আমার ব্যক্তিগত অভিমত, তা হচ্ছে স্থানীয় বিনিয়োগকে উৎসাহিত করতে হবে এবং রাষ্ট্রায়ত্ত যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো হতে হবে যেন স্থানীয় বিনিয়োগ বান্ধব হয়। যে আমরা কিন্তু এই 2025 সালে এসে বলতে পারি না যে রাষ্ট্রের মাধ্যমে কর্মসংস্থান হবে, কিন্তু রাষ্ট্র এমন একটি পরিবেশ তৈরি করবে যার মাধ্যমে স্থানীয় বিনিয়োগের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম এখানকার যারা বিশ্লেষক বা বিশেষজ্ঞ তারা আসলে বলছেন যে রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে, স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি করতে হবে, আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে হবে, তাহলে হয়তো এই যে সংকট রয়েছে দারিদ্রতা নিরসন সেটা আসলে সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে দারিদ্র বিমোচন নিয়ে যে আলোচনা তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। বাগেরহাটে এক ভবনে চলছে 2 আদালতের কার্যক্রম। জেলা ও দায়রা জজ আদালতের জন্য নির্মিত 3 তলা একটি পুরানো ভবনে চলছে সব আদালতের বিচার কাজ। অবকাঠামোগত সংকটের কারণে বিচারকরা এজলাস ভাগাভাগি করে কাজ পরিচালনা করেন। এতে মামলা নিষ্পত্তি পড়ছে প্রভাব। প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থী নারী শিশুদের বসার স্থান ও অন্যান্য সুযোগ সুবিধার অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। জমি অধিগ্রহণের পর 10 বছর পার হলেও জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হয়নি। সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে যশোরের চৌগাছা টেঙ্গুরপুর পুরোপাড়া সড়ক। খানাখন্দে ভরে গেছে সড়কটি। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল। সামান্য বৃষ্টিতে সড়কে জমে যায় পানি। চলাচল হয়ে ওঠে আরও বিপজ্জনক। ভারী বৃষ্টিতে পরিণত হয় মৃত্যু ফাঁদে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কার না হয় এমন বেহাল দশা। চলাচলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী, যানবাহন চালক সহ পথচারীরাও। বরাদ্দ পেলে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। চুয়াডাঙ্গায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের গুদাম এবং বিক্রয় কেন্দ্র নির্দিষ্ট ইউনিয়নে হলেও কার্যক্রম চালান পৌর এলাকায়। এতে ইউনিয়নে সার না পাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক। এই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তবে দ্রুত নির্ধারিত জায়গায় চলে যাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ডিলাররা। এদিকে নির্ধারিত ইউনিয়ন থেকে সার বিক্রি না করলে আইনগত ব্যবস্থার পাশাপাশি ডিলারশিপ কেড়ে নেয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় মেহেরপুরের হিমসাগর আমের চাহিদা বেড়েছে। চলতি বছরের 27 মে ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পায় এই আম। বাগান মালিকরা বলছেন, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ায় ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। স্বীকৃতি পাওয়ায় দেশের বাজারেও এর কদর বাড়ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আর কৃষকদের সহায়তার আশ্বাস দেন কর্মকর্তারা। জেলায় 2366 হেক্টর আমের বাগান রয়েছে। এর মধ্যে হিমসাগর আমের বাগান রয়েছে 1650 হেক্টর জমিতে। এবার জেনে নেব খুলনা বিভাগের গত সপ্তাহে আলোচিত ঘটনা। 11 জুন যশোরের শার্শায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে লিটন নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় নিহতের বাবা আসগার আলী বাদী হয়ে শার্শা থানায় হত্যা মামলা করলে 2 আসামিকে গ্রেফতার করে পুলিশ। যশোরে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে 11 জুন। বাড়ির পাশে খেলার সময় তাকে ধর্ষণ করলে তার চিৎকারে ছুটে যান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা হলে গ্রেফতার করা হয় অভিযুক্ত মিজানুরকে। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাসপাতালে কিট সংকট, হচ্ছে না পরীক্ষা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে জানার উপায় নেই করোনার সংক্রমণের হার। স্বাস্থ্যবিধি মেনে চলতে কড়া সতর্কতা। এবং খুলনা বিভাগে বাড়ছে দরিদ্রতা। 18টি উপজেলায় হার 21 থেকে 28%। বাজেটে আঞ্চলিক বৈষম্যকে দুষছেন বিশেষজ্ঞ। কৃষিভিত্তিক শিল্পায়নের তাগিদ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।